So now we have our free fatty acid within myocytes, and that free fatty acid will eventually enter the beta oxidation pathway within mitochondria of myocytes. Fact is, if this free fatty acid is 12 chain but 12 carbon in length, then there won't be any problem. That can readily enter into mitochondrial matrix. But the problem lies if that free fatty acid chain is 14 carbon or more than that. If it is more than that or 14 carbon, then the mechanism that takes place is carnitine shuttle. Let's see. First of all, এখানে অনেক কিছু লেখা আছে, আমি এক এক করে বলছি। ফ্রি ফ্যাটি অ্যাসিড, fatty acid. Fatty acid gets transformed into fatty acyl CoA. Fatty acid gets transformed into fatty acyl CoA. That is conducted by the activity of an enzyme called fatty acyl CoA synthetase. Synthetase, ATP লাগবে। তাহলে initially there lies our fatty acid that is converted into fatty acyl CoA with the help of an enzyme fatty acyl CoA synthetase. এবার এই fatty acyl CoA যেই না তৈরি হলো, that will bind eventually with the key transporter on the outer membrane, that is carnitine. তাহলে আমি যদি জিনিসটাকে স্টেপ ওয়াইজ দেখি, প্রথম স্টেপ, step 1, we have our free fatty acid that is getting converted into fatty acyl CoA. এখানে ATP লাগছে কেন? Cause the enzyme is fatty acyl CoA synthetase. Clear এত অবধি? Okay. Coming to our step 2, this fatty acyl CoA will transfer this CoA to CoASH again. It will transfer this CoA into CoASH. উদ্দেশ্যটা কি? So that it can bind with carnitine. তাহলে তৈরি হলো কি? ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন। এনজাইমের নাম কি? ট্রান্সফারেজ, ফ্যাটি অ্যাসাইল ট্রান্সফারেজ এনজাইমের নাম। তাহলে এই যে প্রোডাক্টটা তৈরি হলো, তাহলে প্রথমে ফ্রি ফ্যাটি অ্যাসিড তাকে কার্নিটিন নেওয়া যাচ্ছিল না, সেই জন্য একটা ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট তৈরি করা হলো, কি? ফ্যাটি অ্যাসাইল কোয়ে। নাও দিস ফ্যাটি অ্যাসাইল কোয়ে, তার যে ফ্যাটি অ্যাসাইল গ্রুপটা সেটাকে ট্রান্সফার করা হলো কোথায়? কার্নিটিনে। তাহলে কোএসএইচ নিয়ে নিল, কোয়ের ফর্মটাকে, কোএনজাইম এটাকে রিসিভ করলো। এই কোএনজাইমটা হচ্ছে সাইটোসলিক কোএনজাইম এ।
কেন বলছি, পরে আবার অনেক ভাগ আসবে। সাইটোসলিক কোএনজাইম এ আর মাইটোকন্ড্রিয়াল কোএনজাইম এ দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। তো দিস ইজ সাইটোসলিক কোএনজাইম এ। কেন সাইটোসল? কারণ এখনো পর্যন্ত ফ্যাটি অ্যাসিডটা রয়েছে মায়োসাইটেড সাইটোসল, এখনো কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকতে পারেনি। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু এখনো সাইটোসলিক, নট উইদিন মাইটোকন্ড্রিয়া। কখন মাইটোকন্ড্রিয়া হবে? যখন ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন তৈরি হলো, ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন তৈরি হলো। এবার আফটার দ্য ফরমেশন অফ ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন, এই যে তৈরি হলো, then comes the activity of acyl transferase 1. Then comes the activity of acyl transferase 1. What it does? কার্নিটিন রয়েছে, তার সাথে ফ্যাটি অ্যাসাইল রয়েছে। এই গোটা ইউনিটটাকে ফ্রম আউটার মাইটোকন্ড্রিয়া ভায়া ইন্টারমেমব্রেন স্পেস এটা ট্রান্সফার করে দিচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। তাহলে আবার রিপিট করছি, ফার্স্ট উই আর গেটিং ফ্যাটি অ্যাসিড, from fatty acid with the help of an enzyme fatty acyl CoA synthetase, with the help of ATP it is getting transformed into fatty acyl CoA. Now this CoA is again being reused by the CoA SH and fatty acyl is transmitted to the carnitine with the help of an enzyme fatty acyl transferase. Now this carnitine, fatty acyl carnitine, is transmitted from the outer mitochondrial membrane into inner mitochondrial membrane by the activity of an enzyme acyl transferase 1. Acyl transferase 1. এবার এই যে গল্পটা ঘটলো, বাইরে থেকে ভেতরে এন্ট্রি নিল, আলাদা করে কোনো ট্রান্সপোর্টার লাগছে না, তাহলে পুরো যে এন্ট্রিটা হবে দ্যাট ইজ মিডিয়েটেড বাই মিনস অফ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এটা যেন মাথায় থাকে, পুরো যে ট্রান্সফারটা হবে দ্যাট ইজ মিডিয়েটেড উইথ দ্য হেল্প অফ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। কারণ কোনো এটিপি কিন্তু এই পাথওয়েতে নেই। এটিপি থাকলে নয় বলতাম যে সেটা হচ্ছে না, কিন্তু যেহেতু এটিপি নেই দ্যাট ইজ মিডিয়েটেড উইথ দ্য হেল্প অফ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। Within inner membrane, inner mitochondrial membrane, we have our fatty acyl carnitine. This fatty acyl carnitine, what it does? Again, CoASH comes into action. CoASH কি করছে? সে আবার কোএনজাইম A কে দিয়ে দিল। কেন দিল? যাতে করে ফ্যাটি অ্যাসিডটা ফ্রি হয়ে যেতে পারে, কার্নিটিনটা ফ্রি হয়ে যেতে পারে। কারণ কার্নিটিনকে এবার ব্যাক করাতে হবে, সারাক্ষণ তো ধরে বসে থাকলে হবে না। তুই এখান থেকে স্টেশন যাবি, টোটো ধরলি, তুই স্টেশনে গিয়েও টোটোর হাত ধরে বসে আছিস, হবে না, টোটোটাকে ছেড়ে দিতে হবে। তাহলে কার্নিটিন হ্যাজ টু বি রিলিজড। ফর দ্যাট what we require, again CoSH is there, that is again transforming fatty acyl carnitine into fatty acyl CoA with free carnitine. Its free carnitine reshifts into outer mitochondrial membrane with the help of acyl transferase. খুব ইম্পর্টেন্ট। তাহলে আবার জিনিসটাকে রিকল করছি, খুব মনোযোগ দিয়ে শোন, আমি স্টেপগুলো লিখে দেবো, চাপ নেই, কেউ ভয় খাস না। ফার্স্ট, we have our free fatty acid within cytosol of myocytes. This has to be entered within mitochondria, specifically matrix. Purpose for beta oxidation. We all know fatty acids with 12 carbon length, chain length, can easily enter. There lies no problem with it. But if it is 14 or more than that, then the first enzyme that is required is fatty acid synthetase. সিনথেটেজ আর সিনথেজ এই দুটোর মধ্যে একটাই তফাৎ, সিনথেজে এটিপি লাগবে না, সিনথেটেজে এটিপি লাগবে। তাহলে তেজ রয়েছে, এটিপি দিয়ে দেওয়া হলো, ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হয়ে গেল। এবার ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে যখন ফর্ম হলো, ডিরেক্ট ফ্যাটি অ্যাসিডটা কিন্তু কার্নিটিনের সাথে কোরিলেট করতে পারতো না, যে কারণে এই ইন্টারমিডিয়েট স্টেপটা তৈরি করা। দেন এগেইন দ্যাট কোয়ে ইজ বিং রিসিভড বাই দ্য সাইটোসলিক কোএসএইচ, আবার সে কোএসএইচ তৈরি করে দিল। এসএইচ মানে কি? সেখানে থায়োল গ্রুপ রয়েছে পাতি হিসেবে। নাও
we have our fatty acyl carnitine. Fatty acyl carnitine now, with the help of facilitated diffusion, will transfer from the outer mitochondrial membrane via intermembrane space into inner mitochondrial membrane. Within our inner mitochondrial membrane, there lies on the matrix side, এটা যেন মাথায় থাকে, কেউ আবার intermembrane space করে দিস না। Within the matrix side, we have another enzyme which is called CoASH transferase. সেই ওই অত এনজাইমের নাম ধরার দরকার নেই, CoASH রয়েছে, এটুকুই ভেবে নে, ওই ডিটেলিং এ কেউ কোয়েশ্চেন করবে না। CoASH আবার ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে করে দিল, কার্নিটিনকে ফ্রি করে দিল। এই যে CoASH কি করছে, ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন ছিল, সেটা থেকে কার্নিটিনটা ফ্রি হয়ে গেল, ফ্যাটি অ্যাসাইল রয়েছে, তার সাথে কোয়ে বাইন্ড করে ফ্যাটি অ্যাসাইল কোয়ে, বাস আবার সে তার আগের ফর্মে ফিরে আসলো। এটাই হচ্ছে তার উদ্দেশ্য। Now this carnitine again gets transmitted to the outer mitochondrial membrane with the help of acyl transferase 2. Clear? তাহলে acyl transferase 1, acyl transferase 2, acyl fatty acyl CoA synthetase আর fatty acyl CoA transferase, এই কটা এনজাইম দিয়ে কিন্তু গোটা স্টেপটা কন্ডাক্টেড হচ্ছে। কার ক্ষেত্রে? 14টা কার্বনের বেশি হলে। ক্লিয়ার অনলাইন এভরিওয়ান? যখন এটাকে আবার এখানে ট্রান্সফার করতে হবে, এটা এখানে বসে আছে, একে তো এখানে নিয়ে আসতে হবে। কার্নিটিনটা যদি ওখানে বসে থাকে হবে না, তাকে তো আবার আগের জায়গায় ফিরতে হবে। তুই প্রেসিডেন্সিতে গেলে তোকে তো প্রেসিডেন্সি থেকে বাড়ি ফিরতে হবে, তার জন্য ট্রেন আছে। তুই পেয়ে যাবি এগুলো, চাপ নেই। আরে আমি ভুলে যাবো এটা বাড়ি থেকে না আসছে, গেলেও আমি যদি এই যে কার্নিটিন এল কার্নিটিনের সাপ্লিমেন্টটা হয়, যেটা তোমার এটা এই কাজটাই করে, এক্সট্রা কার্নিটিনটাকে দেয় যাতে তোমার ব্রেক ডাউন ফ্যাট ডিরেক্টলি কমায়, ফ্যাটটাকে ইউটিলাইজ করে দেয়। উদ্দেশ্য তাই, যে কোনো সাপ্লিমেন্টে ওইভাবেই কাজ করে। এনার্জি তৈরি, যদি কেউ এক্সারসাইজ না করে তোমার এনার্জি তৈরি হবে, কার্নিটিন নিয়েও লাভ নেই তার, সে এক্সট্রা এল কার্নিটিন নিয়ে করবেটা কি? আগে ফ্লাইট যাবে যাবেটা এই পাথওয়েটা তাকে সরিয়ে তারপরে সে যদি বায়োফিজিক্সের লোক হয় বা বায়োকেমিস্ট্রির লোক হয় তবে সে শুনবে। আর নর্মাল লোককে তুই যদি এখন বোঝাতে যাস, মানে ইফ ইউ থিঙ্ক যে আমি এখন জিমে গিয়ে বোঝাবো একটা মানুষকে কার্নিটিন সাইকেল, একদিকে ট্রেনার দাঁড়িয়ে আছে, একদিকে জিমের মালিক আমার দিকে তাকিয়ে আছে যে এ এবার দিল, একে দিল, আর পাবো না, এই কাস্টমারকে আর পাবো না। ব্যবসা এক কাজ করি, তুই আর আমি মিলে একটা ফিটনেস চ্যানেল তৈরি করি। একটা পডকাস্ট করবো, অসুবিধা নেই, তুই আর আমি বসে আলোচনা করবো। তাহলে আপাতত আমাদের হাতে বিটা অক্সিডেশনের জন্য ফ্রি ফ্যাটি অ্যাসিড রেডি। নাও ইট ক্যান ইজিলি এন্টার আওয়ার বিটা অক্সিডেশন পাথওয়ে। তাহলে প্রথমে আমরা পেয়েছিলাম, ফার্স্ট আমরা পেয়েছিলাম হচ্ছে ফ্যাটি অ্যাসিডকে। ফ্যাটি অ্যাসিড ট্রায়াসাল গ্লিসারল ফর্মে পেয়েছিলাম। কোথায় পেয়েছিলাম? অ্যাডিপোজ টিস্যুতে। অ্যাডিপোজ টিস্যুতে ট্রায়াসাল গ্লিসারলটা স্টোর হিসেবে ছিল, তুই দৌড়াদৌড়ি শুরু করে দিলি, গ্লুকাগন সিনথেসিস হলো, সেটা এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, সেটা অ্যাডিনাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করলো, প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভেট করলো, যেটা পেরিলিপিনকে ফসফোরাইলেট করলো। পেরিলিপিন ফসফোরাইলেটেড হওয়া মাত্র এইচএসএল হরমোন সেন্সিটিভ লাইপেজ অ্যাক্টিভেটেড হলো, যেটা লিপিড ড্রপলেটস এর মধ্যে বসে থাকা টিএজি কে কনভার্ট করে দিল ফ্রি ফ্যাটি অ্যাসিডে। ফ্রি ফ্যাটি অ্যাসিড চলে গেল ব্লাডে। ব্লাডে কিভাবে গেল? ভায়া সিরাম অ্যালবুমিন, সেটা দিয়ে চলে গেল মায়োসাইটসে, ট্রান্সপোর্টার দিয়ে ঢুকে গেল। ট্রান্সপোর্টার দিয়ে ঢোকার পর দেখা গেল সেই ফ্যাটি অ্যাসিডটা একটা পামিটয়, তার মানে 16টা কার্বন। সে এমনি এমনি ঢুকতে পারবে না, 12টা কার্বনের নিচে নয় হলো। তাহলে তাকে কি করতে হবে? সে এবার খুঁজে বেড়াচ্ছে কাকে? না, কোএসএইচ কে। কি? সাইটোসলিক কোএসএইচ।
যেই কোএসএইচ কে পেলো সে ফ্যাটি অ্যাসাইল কোয়ে সিনথেটেজ এনজাইমটার হেল্প নিয়ে এটিপি কে নিল, ফ্যাটি অ্যাসাইল কোয়েতে কনভার্ট হয়ে গেল। ফ্যাটি অ্যাসাইল কোয়ে আবার কিসে যাবে? কার্নিটিনের সাথে কম্বাইন হবে, তাই কোয়েকে ছেড়ে দিল। কোয়েকে ছেড়ে দেওয়ার পর সে কার্নিটিনের সাথে বাইন্ড করে গেল। নাও ফ্যাটি অ্যাসাইল ট্রান্সফারেন্স সেই স্টেপটাতে কাজ করেছে, কার্নিটিন ফর্ম হয়ে গেছে। কার্নিটিন এবার করলো কি, ভায়া অ্যাসাইল ট্রান্সফারেজ 1, অ্যাসাইল ট্রান্সফারেজ 1 সেটা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন থেকে ভায়া ইন্টার মেমব্রেন স্পেস ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে শিফট করলো বাই মিনস অফ ফেসিলিটেটেড ডিফিউশন। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে যাওয়ার পর আবার সেখানে কোএসএইচ কে পেলো, ফ্যাটি অ্যাসাইল কোয়েতে কনভার্ট হয়ে গেল, কার্নিটিন ফ্রি হয়ে গেল, কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 2 দিয়ে আবার চলে আসলো আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে সেম জিনিসটাকে রিপিট করার জন্য। ক্লিয়ার? এভরিওয়ান অনলাইন? এমন ভাবে পড়বি যেন ঘুমের মধ্যে রিক্যাপ করতে পারিস। লাস্ট বিট অক্সিডেশন দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, এটা দুটো হতে পারে। একটা হচ্ছে যে ভদ্রলোক তোদের পড়িয়েছেন সেই ভদ্রলোক অগা, কিছু জানেন না, অথবা জানলেও বলবে না, খাটবে না। কারণ বিটা অক্সিডেশন শুধু পড়ালে তার আগের গল্প পরের গল্প জানলাম না, হঠাৎ করে কেন মাইটোকন্ড্রিয়ায় হয়, কেন মায়োসাইটসে হয়, কিছুই জানলাম না, পড়ে ফেললাম। হ্যাঁ, সব জায়গাতেই সেম। ওই জন্যই তো আমি নিজস্ব একাডেমি করবো, যেখানে বিএসসি এমএসসি স্টার্ট করাবো। বলো। একদম একদম। হ্যাঁ। একদম একদম। নর্মাল অ্যাক্টিভিটির জন্য স্টোরেজটা ইউটিলাইজেশনের দরকার নেই। তুই সারাদিন এসিতে বসে পেপার পড়ছিস, তোর দরকার নেই। কখন দরকার? যখন দৌড়োদৌড়ি করছিস, নাচানাচি করছিস, তখন দরকার হবে। এই কারণেই তো প্রবলেমটা তো ওখানে, যে ওই সময় অ্যাক্টিভিটিটা হয় না, প্রচুর পরিমাণে অ্যাডিপোজ টিস্যুতে টিএজি জমে যায়, সেটা জমতেই থাকে, খেতেও থাকে, জমতে থাকে, খেতে থাকে, জমতে থাকে, নিয়ে একটা এই পুরো লেয়ার করে ফেলে, এ থল 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 করে, জঘন্য লাগে। না, ভুঁড়ির ব্যাপারটাকে আমি টলারেট করতে পারি। যাই হোক, ওটা নিয়ে একটা ক্লাস হয়ে যাবে, অনলাইনে আমাকে ঘিসি মারবে লোকজন, যে দাদা এখন এইসব না করি ওইসব করাচ্ছে। একই ছেলেপুলেকে ডেকে আনতে হয়, আয়রে 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 করে, প্রত্যেকটা রিয়েল লাইফ। আগের দিন পিরিমিডিন পিউরিন পড়লি, ওটা কি রিয়েল লাইফ নয়? তোর ডিএনএ না থাকলে তুই কিভাবে তৈরি হলি? তোর প্রোটিন কিভাবে তৈরি হচ্ছে? আকাশ থেকে? কি, তাই তো। আচ্ছা, চলে আসি, 16টা কার্বন, হাবি যাবি অন্যদিকে কিচ্ছু দেখবি না, শুধু যেটুকু জায়গা ফোকাস করতে বলবো সেখানে করবি। এখানে স্ট্রাকচার ফাকচার দেখে সবাই ঘাবড়ে যাস না। আচ্ছা, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, কয়েকটা জিনিস বুঝতে হবে। কেন বিটা অক্সিডেশন বলছি এই কথাটা? বিটা অক্সিডেশন যখন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে হয় তখন কি গল্প? বিটা অক্সিডেশন উইথ স্যাচুরেশন উইথ ইভেন নাম্বার অফ কার্বন কিভাবে হয় সেই একটা গল্প। এই গল্পটা হচ্ছে বিটা অক্সিডেশন উইথ স্যাচুরেটেড চেন উইথ ইভেন নাম্বার অফ কার্বন। স্যাচুরেটেড মানে কোনো ডাবল বন্ড নেই। তাহলে পামিটয়েল কোয়ে, 16টা কার্বন, আমরা কি ফর্মে পেয়েছিলাম? অ্যাসিটাইল কোয়ে। অ্যাজ অ্যাসিটাইল কোয়ে আমি ধরে নিচ্ছি পামিটয়েল কোয়েকে, তাই তো? বোঝা গেছে? পামিটাইল কোয়ে স্ট্রাকচারটা আমি আর হিসেবে রিপ্রেজেন্ট করলাম, লাস্টের কয়েকটাকে লিখেছি। সি ডাবল বন্ডো এসসিওএ, সি ডাবল বন্ডো ইজ এ ফাংশনাল গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপের একদম কাছাকাছি যে কার্বনটা, দ্যাট ইজ আলফা, তারপরেরটা বিটা, তারপরেরটা গামা, এইভাবে চলতে থাকে, তাই তো? প্রথম লাগলো এফএডির সাথে, এফএডি করলো কি,
FAD থেকে FADH2 ফর্ম করছে। অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেশন মানে রিডাকশন, ডিহাইড্রোজিনেশন ইজ রিডাকশন। সেটা NADH দিয়েও হতে পারে, FADH দিয়েও হতে পারে। যদি সেই ডিহাইড্রোজিনেশনটা কোনো অ্যানাবলিক পাথওয়ে হয় তাহলে সেখানে NADPH লাগবে, যদি সেটা ক্যাটাবলিক পাথওয়ে হয় তাহলে NADH লাগবে। না জানা থাকলে লিখে নাও। না, অ্যানাবলিক পাথওয়ে মানে বায়োসিনথেটিক পাথওয়ে, সেখানে হলে ডিহাইড্রোজিনেসের জন্য NADPH। আর যদি কোনো ক্যাটাবলিক পাথওয়ে হয় মানে ব্রেকডাউন, মানে গ্লুকোজ থেকে ব্রেকডাউন হচ্ছে, তখন NADH। খেয়াল করে দেখিস, আমি একটা ডিফারেন্স দিয়েছিলাম NADH আর NADPH এর, ডিফারেন্সটা একবার দেখে নিবি। দেখিসনি বলে পারলি না। আমি স্ট্যাটাসটা মুখ দেখার জন্য দেই না, স্ট্যাটাস গুলো কাজের জিনিস থাকে। হ্যাঁ হ্যাঁ, এটার কারণটা সত্যি বলতে কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমিও জানি না। হ্যাঁ হ্যাঁ, হুম, এটা তুই ওই জায়গায় দাঁড়িয়ে এই ওয়াইল্ড গেসটা করতে পারিস, আমি এই জায়গায় দাঁড়িয়ে এই ওয়াইল্ড গেসটা করতে পারবো না। আমি টেকনিক্যালি আমাকে সাউন্ড হতে হবে, তবে কি আমি উত্তরটা দিতে পারবো। আমি এই মুহূর্তে জানি না, আমাকে দেখে বলতে হবে যে why NADPH for anabolism and why NADH only for catabolism। আচ্ছা, কামিং টু দ্য পয়েন্ট, তাহলে এই হচ্ছে একটা রাফ স্ট্রাকচার। স্ট্রাকচারটা আঁকার উদ্দেশ্য যাতে মুখস্থ করতে না হয়। লাস্টে হচ্ছে SCOA। We have our functional group, carbon near to the functional group alpha, then beta। তার মানে বিটা অক্সিডেশন মানে আমাকে দেখতে হবে সবসময় এই কার্বনটার নিরিখে। কি সুন্দর বাংলা বললাম। We have to go through this particular carbon, যে এই কার্বনটাতে what changes are occurring, তাই তো? ওকে, লেটস সি। তাহলে ডিহাইড্রোজিনেজ হলো, FAD থেকে FADH2 তৈরি হয়ে গেল। নাও হোয়াট ইজ হ্যাপেনিং, ট্রান্স ডেল্টা টু NOL কোয়ে, ট্রান্স ডেল্টা টু NOL কোয়ে। ডেল্টা টু কথাটার মানে হচ্ছে ডাবল বন্ড, যেখানেই দেখবি ডেল্টা কথাটা লিখছে ডাবল বন্ড। টু মানে 2 নম্বর পজিশনে। হ্যাঁ, ট্রান্স কেন, দুটো দুদিকে রয়েছে। আবারও বলছি, নামটার ভাঙলাম, ট্রান্স ডেল্টা টু NOL কোয়ে। এখানে যদি সি ডাবল বন্ড ও এটাকে ফাংশনাল গ্রুপ ধরি, তার নিয়ার বাই যেটা রয়েছে দ্যাট ইজ কার্বন নাম্বার 1, তারপরেরটা কার্বন নাম্বার 2। তাহলে ট্রান্স ডেল্টা, ডেল্টা বিকজ উই হ্যাভ ডাবল বন্ড, 2 was at position 2, and trans cause we have H over here and 1H over here. Clear? Okay. সব কালার ইউজ করা যাবে। ওকে, এবার ট্রান্স ডেল্টা টু NOL কোয়ে, সেখান থেকে H2O ইন্ট্রোডিউসড হচ্ছে, H2O ঢুকছে। H2O ঢোকা মানে হাইড্রাটেজ। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা দেখ কি তৈরি হচ্ছে, বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে। স্ট্রাকচারটাতে ফিরে আসি, স্ট্রাকচারটার ব্যাকআপটা একটু মাথায় রাখবি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন রইল SCOA, ফাংশনাল গ্রুপ ইজ দেয়ার, আলফা কার্বন ইজ দেয়ার, যেটা আলফা কার্বন CH ছিল, এখানে H2O ঢুকেছে, তাহলে আরেক পিস H ঢুকে গেল। এখানে আরেক পিস CH ছিল, আমাকে জল ঢোকাতে হবে, তাহলে একটা OH একটা H, তাহলে একটা H গেল এখানে, একটা H এখানে ছিল, একটা H এর সাথে OH ঢুকে হয়ে গেল, আরেকটা H, দুটো H ঢুকে গেল। তাহলে বিটা পজিশনে H ছিল, বিটা পজিশনে H ছিল, in presence of water that is getting converted into OH, তাহলে বিটা হাইড্রক্সি, বিটা হাইড্রক্সি। হ্যাঁ, জাস্ট বিকজ কার্বন নাম্বারটা যেটা নিয়ে আমরা ডিল করছি দ্যাট ইজ বিটা পজিশন। আছে
হ্যাঁ, কিন্তু আলফা অক্সিডেশন দিয়ে অ্যাজ সাচ তুই কোয়েশ্চেন দেখবি না। হ্যাঁ হ্যাঁ, আলফা কার্বনের উপর কাজ হবে। এত অব্দি ক্লিয়ার অনলাইন? কে কে একদম কিচ্ছু বুঝতে পারছিস না হাত তোল, মানে মুখে বল আর কি। এমন কি কেউ আছে যার কাছে পুরো ব্যাপারটা টিল নাও পুরো হিব্রু মনে হচ্ছে? যাই হোক, হাইড্রাটেজে জল ঢুকলো, যেই না জল ঢুকছে এখানে এই স্ট্রাকচারটা ফলো কর। এখানে কি ছিল? সিএইচ ছিল, সিএইচ ছিল ট্রান্সপোজিশনে। জল ঢোকার ফলে একটা ও এখানে ঢুকলো, এইচ রয়েছে, তাহলে আরো দুটো এইচ রয়েছে আমার হাতে, একটা এইচ এখানে, একটা এইচ এখানে, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। স্ট্রাকচারটা দেখ খেয়াল করে, আর রইলো সিএইচ রইলো, বিটা পজিশনে ওই চলে এসছে, এখানে এইচ ছিল ওই চলে এসছে, আর এখানে সিএইচ, এখানে এইচ ছিল, এখানে একটা এইচ চলে এসছে, এখানে এইচ, এখানে একটা এইচ চলে এসছে। ব্যাস, একদম হিসেব। স্ট্রাকচার মনে রাখলে বা স্ট্রাকচারটা একটু জানলে পুরো হিসেব চলে আসে। বায়োকেমিস্ট্রিটাকে একটু স্ট্রাকচার ধরে পড়বি, তা না হলে পড়িস না। এটা লাগবে না, তুই ছবি তুলে নিতে পারিস। মানে এই স্লাইডটা তোর যদি লাগে ইটসেলফ, তাহলে আমি আমারই লেখা আমাকেই দিয়ে করে দিচ্ছি, কোনো ভ্যালু নেই। সুখী মানুষ। না, এই অয়েলিংটা না করলেও চলবে। আরে বাবা বলতে হবে। হ্যাঁ, ওই কালার এটাকে বাদ দিয়ে দিতে। আচ্ছা এবার বলবো কেন? হ্যাঁ, করে পেয়ে যাবি রে খ্যাপা, পেয়ে যাবি, কোনো চাপ নিস না। যাই হোক, আমার একটা অন্য কথা মাথায় আসলো, বলবো না। কি করি, সামটাইমস ইট হ্যাজ টু বি সোবার, যদিও ভালো লাগে না। যাই হোক, এবার তাহলে বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে, সেখানে আমরা বিটা পজিশনে ওইটকে দেখতে পেয়ে গেছি। নেক্সট স্টেপ হচ্ছে, তাহলে দেখ ডিহাইড্রোজিনেসটা লাগলো ফার্স্ট স্টেপে, সেখানে অ্যাজ কোফ্যাক্টর আমরা FADH2 কে দেখেছি। এখানে আমরা একটু রিকল করে নেব, 1 FADH2 is equivalent to how many ATP? 1.5 তুমি 11-12 এর কনসেপ্ট বলছো। হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা আরেকবার মাথায় ঢোকাতে হবে, বুঝতে পেরেছি। এনিওয়েজ, নেক্সট হচ্ছে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেসে FAD থেকে FADH2 তৈরি হয়ে গেছে। থার্ড স্টেপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আবার ডিহাইড্রোজিনেশন হচ্ছে, মাঝে একটা হাইড্রাটেজ লেগেছে, শুধু জলটা ঢুকেছে জাস্ট। দিস ডিহাইড্রোজিনেশন রিঅ্যাকশন, এবার বিটা পজিশনে ওইচটা রয়েছে, আমাদের আর কি চেঞ্জ করলে তবে আমরা বিটা পজিশনে এইচটাকে রিলিজ করতে পারবো? তাহলে ওইটাকে আমাকে কিটো করতে হবে। এতক্ষণ হাইড্রক্সি ছিল, এবার আমি কিটো করব। কিটো করতে গেলে একমাত্র অপশন হচ্ছে H2 টাকে বাদ দিয়ে দাও। তাহলে এ নিজে NAD থেকে NADH প্লাস H প্লাস হলো,
NAD থেকে NADH প্লাস H প্লাস হলো, তৈরি করলো কি আর CH2 বিটা পজিশনে C ডাবল বন্ড, আর কে পড়ে রইলো CH2 C ডাবল বন্ড ও SCOH, যেমন খুশি রইলো, কোনো সমস্যা নেই। তাহলে এবার যেটা তৈরি হলো দ্যাট ইজ আওয়ার বিটা কিটো। বিটা ছিল হাইড্রক্সি, হয়ে গেল বিটা নাও কিটো, তাই তো? আগের দিন বলেছিলাম অক্সো আর কিটো দুটোর মধ্যে ডিফারেন্স কি বল? দুই সাইডে আলাদা আলাদা এন থাকবে আর মানে একদিকে দুদিকে কার্বন থাকা যাবে না, একদিকে কার্বন থাকবে, একদিকে অন্য কোনো কম্পাউন্ড থাকবে, সেটা নাইট্রোজেনও হতে পারে, কিন্তু when it comes to কিটো তার দুদিকে কিন্তু CH গ্রুপ থাকবে। তাহলে এখানে দুদিকেই সি রয়েছে, তাহলে আমি কিটো বলতে পারি অক্সো না বলে, তাই তো? ওকে, তাহলে বিটা কিটো অ্যাসাইল কোয়ে, বিটা কিটো অ্যাসাইল কোয়ে ছিল বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে, ডিউ টু ডিহাইড্রোজিনেশন ইট ট্রান্সফর্মড ইনটু বিটা কিটো অ্যাসাইল কোয়ে। এত অবধি কোনো সমস্যা নেই? ওকে, বিটা কিটো অ্যাসাইল কোয়ে with the help of acyl CoA acetyl transferase, acyl CoA acetyl transferase। এবার এই গোটা জিনিসটা তার মধ্যে থেকে অ্যাসিটাইল কোয়ের পার্ট কতটুকু? এইটুকু, তাই তো? এইটুকু হচ্ছে আমার অ্যাসিটাইল কোয়ে, এইটুকু হচ্ছে রেস্ট। তাহলে এই রেস্টটুকু চলে গেল হচ্ছে মিরিস্টোইলে, আর বাদ বাকিটুকু 2 কার্বন, সেটা অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই যে দুটো কার্বন রয়েছে, that 2 carbon is separated as acetyl CoA and the rest 14 carbons, কারণ স্টার্ট করেছি 16টা কার্বন দিয়ে, এখন 14টা কার্বন, 14টা কার্বন কার কাছে গেল? আবার অ্যাসিটাইল কোয়েতে গেল, কোয়েকে রাদার দিল, তাহলে কি অ্যাসাইল কোয়ে অ্যাসিটাইল ট্রান্সফারেন্স নিয়ে তৈরি করলো 14টা কার্বন মিরিস্টোইল কোয়ে। তাহলে এইভাবে ভায়া 4টে স্টেপ, একটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন যেখানে FAD লাগছে, সেকেন্ড হচ্ছে হাইড্রাটেজ যেখানে জল ইন্ট্রোডিউসড হচ্ছে, 3 নম্বর আবার ডিহাইড্রোজিনেশন যেটা হাইড্রক্সিকে কিটোতে কনভার্ট করছে, অ্যান্ড লাস্টলি ট্রান্সফারেন্স যেখানে বাল্ক যে গ্রুপটা সেটা ট্রান্সফার হয়ে গেল এবং রিমেইনিং যে অ্যাসিটাইল কোয়ে সেটা সেপারেট হয়ে গেল। তাহলে টেকনিক্যালি এই যে ইভেন্টটা, এটা হচ্ছে একটা সাইকেল। তাছাড়া তো এটিপি জেনারেশনের অপশন নেই। এটিপিটা তৈরি করবে কি করে? তাকে তো আলটিমেটলি ওই পথেই যেতে হবে। তাহলে কি অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন, রেস্ট 14টা কার্বন মিরিস্টোইল কোয়ে, এই 14টা কার্বন আবার সেকেন্ড রাউন্ড করবে, নিয়ে হবে 12টা কার্বন প্লাস 2 অ্যাসিটাইল কোয়ে, আবার সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, এরকম করতে করতে আমাকে অ্যাসিটাইল কোয়েতে আনতে হবে। তাহলে কত নম্বর রাউন্ডে আসবে? 7 নম্বর রাউন্ডে। কটা অ্যাসিটাইল কোয়ে থাকবে? 8টা। তাহলে বাই ব্রেকডাউন অফ পামিটয়েল কোয়ে, বোঝা গেল না? তাহলে শেষটাতে তো দুটো পাওয়া যাচ্ছে, অ্যাসিটাইল কোয়ে অ্যাসিটাইল কোয়ে। খুব ফিল দিয়ে বুঝেছি। হয় হয়, সাবজেক্টের খুব ভেতরে ঢুকে গেলে এরকম হয়। তাহলে টোটাল 7টা রাউন্ড তার ক্ষেত্রে, পামিটয়েল কোয়ের ক্ষেত্রে। সেই জন্যই প্রত্যেককে আমার এটা রিকোয়েস্ট করছি, দয়া করে যে কটা এই ফ্যাটি অ্যাসাইল চেন আছে কত নাম্বারের নামগুলো কি কি অ্যাটলিস্ট সেটুকু জানবে। মাইরিস্টাইল কোয়ে যে 14টা কার্বন, পামিটাইল কোয়ে যে 16টা কার্বন, এরকম যাতে নাম্বারগুলো আমার জানা থাকে, কারণ কোয়েশ্চেনটা কিন্তু তখন কার্বন দিয়ে বলবে না, বলে দেবে এই পার্টিকুলার ফ্যাটি অ্যাসাইল কতগুলো রাউন্ডের এগেনস্টে কতগুলো এটিপি পাবো, এইভাবে কোয়েশ্চেনটা তুলতে পারে। By the breakdown of palmitoyl CoA, we are
আমি কি বলছিলাম তাই তো জানি না, আরে আমি বলতে কতগুলো শুরু করি। ATP জেনারেট করেছে, কত আরে দাঁড়া খ্যাপা, আসবে, হয়নি এখন। ওই আমাকে কি একটা মাঝখান থেকে অফ করে দিল, যাই হোক, সেটা সেটা বড় কথা না। শোন, অনলাইনে শোন সবাই, তাহলে আমি 4টে রাউন্ডের এই জিনিসটা দেখতে পাচ্ছি। তাহলে ইভেনচুয়ালি এরকম 4টে যে রাউন্ড, সরি 4টে রাউন্ড বলছি, 4টে যে স্টেপ, সেটা 7টা রাউন্ড ধরে চলবে, তবে গিয়ে ওরকম একটা আউটপুট আমি পাবো। So always try to remember the number of carbons that are present within each of the fatty acyl chain. That should be done. এটা মাথায় থাকলে তবে উত্তরটা করতে পারো। এই জায়গাটাকে কি আর বোঝাতে হবে অনলাইন? আচ্ছা, ষোলোটা কার্বন, 14+2, 12+2, 10+2, এরকম করতে করতে ফাইনাল 8টা আর 7টা। তাহলে 8টা হলো অ্যাসিটাইল কোয়ে, 7টা হচ্ছে সাইকেল। আর ভুল হবে? এরপরে ভুল হলে আমাকে গঙ্গায় ঝাঁপ দিতে হবে, এটাতে পরে আসছে, এটা ইনফরমেশন। আচ্ছা, একটা যেটা মিস করে গেলাম, সেটা হচ্ছে কতগুলো এটিপি তৈরি হয়? কতগুলো এফএডিএইচ2 আছে? তাহলে টেকনিক্যালি আমি যদি এই কথাটায় আসি, আমরা পাচ্ছি একটা রাউন্ড, তার এগেনস্টে একটা এফএডিএইচ2 আর একটা এনএডিএইচ প্লাস এইচ প্লাস, তাই তো? এটার মানে হচ্ছে 1.5 এটিপি, আর এটার মানে হচ্ছে 2.5 এটিপি। তাহলে এটা ইন্টু 7, এটা ইন্টু 7, যোগ করে দাও, যত হবে তত। তাহলে টোটাল 28টা এটিপি। অনলাইন ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? তাহলে পামিটাইল কোয়ে তার ব্রেকডাউন কতগুলো এটিপি জেনারেট করছে? 28। এই নাম্বারটা মুখস্থ করে রাখার দরকার নেই কিন্তু, কারণ যদি ফ্যাটি অ্যাসাইল চেন চেঞ্জ হয় তাহলে কিন্তু নাম্বারটাও চেঞ্জ হবে। আমি সেজন্য ধর দিল লাইনোলেনিক অ্যাসিড, ওটা তো আমাকে করতে হবে। ওমা, কার্বন নাম্বার আমি বলবো কেন? কার্বন নাম্বার আমি বলবো না, ওই জন্যই তো আমি বলছি যে এই যে ফ্যাটি অ্যাসিড চেনগুলো রয়েছে, চেনগুলোতে কতগুলো কার্বন থাকে সেটা যেন আমার মাথায় থাকে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে ফ্যাটি অ্যাসিডটা বলছে সেটা ইভেন নাম্বারড কার্বন কিনা এবং সেটা স্যাচুরেটেড কিনা সেটাও দেখতে হবে। আমি গল্পটা বলেছি স্যাচুরেটেড ইভেন নাম্বারড কার্বন, তার মানে কোনো ডাবল বন্ড নেই, তখন গল্পটা এরকম। কথাটা বোঝা যাচ্ছে? যেগুলো নর্মাল বা যেগুলো কনভেনশনাল, যেগুলো এই পাথফাইন্ডার না কিসব ফাইন্ডার টাইটার করিস তোরা, সেখানে দেখে নিন। অত ইনফরমেশন আমার মাথায় রাখতে গেলে মুশকিল হয়ে যাবে, আমি তো পাগল হয়ে যাবো। সেটা ফলো করবে। এত অব্দি ক্লিয়ার অনলাইন?
কিছু বললি? লিনোলেনিক কটা কার্বন থাকে? আমি বলবো কেন? মা, তুই এখন আমাকে জিজ্ঞেস করছি। লাইনোলেনিক আর লাইনোলেইক 16:3 আর 18:3। এবার আসো, এটা হচ্ছে ইভেন কার্বন নাম্বার বাট উইথ আনস্যাচুরেশন। ইভেন নাম্বার অফ কার্বন উইথ আনস্যাচুরেশন। তুই এটা ভাবে তাকিয়ে আছিস কেন? দেখে স্ট্রাকচারটাকে দেখে ভয় লাগছে নাকি? সো ফার্স্ট 3 রাউন্ড যেরকম ছিল, কারণ প্রথম 3 রাউন্ডে কোনো সমস্যা নেই। ডাবল বন্ডটা কখন এসছে? 9 আর 10-এর মধ্যে। টোটাল হচ্ছে 18টা কার্বন। তাহলে আমি টেকনিক্যালি দেখতে পাচ্ছি 18টা কার্বনের মধ্যে যদি 9 আর 10-এর মধ্যে আসে, তাহলে বাদ বাকি 9টা তো ফ্রি। বাদ বাকি 9টাতে তো কোনো আনস্যাচুরেশন নেই। তাহলে বাদ বাকি 9টা ওই 4টে স্টেপ ফলো করবে। তাহলে ওই 4টে রাউন্ড যেমন আগেরটাতে ছিল সেই সেম জিনিসটাই হলো। অর্থাৎ প্রথম হলো FADH2 বাই ডিহাইড্রোজিনেশন, সেকেন্ড হচ্ছে হাইড্রাটেজ, থার্ড হচ্ছে ডিহাইড্রোজিনেজ, লাস্ট হচ্ছে ট্রান্সফারেন্স। এই সেম ফলো করলো। প্রবলেমটা কখন আসলো? 9 নম্বর পজিশনে গিয়ে। তাহলে অলরেডি আমার কাছে রয়েছে 3 মোল। অলরেডি আমার কাছে রয়েছে 3 মোল অফ অ্যাসিটাইল কোলিন, তাই তো? ওকে। ফর আনস্যাচুরেটেড মোনো আনস্যাচুরেশন আইসোমারেজ ইনভলভমেন্ট ইজ অবজার্ভ। তার মানে প্রথম যে এনজাইমটা কাজ করবে দ্যাট ইজ আইসোমারেজ। একটা দিক থেকে সুবিধা, আইসোমারাইজেশনে কোনো এটিপির ব্যাপার নেই, তাহলে এটিপিটা হিসেবে রাখতে হচ্ছে না আমাকে। কি করলো? দুদিকে দুটো H+ ছিল, সেটা তার পজিশনাল চেঞ্জ হলো। তাহলে ডেল্টা 3 ডেল্টা 2 এনোইল কোয়ে আইসোমারেজ ছিল সিস, হয়ে গেল ট্রান্স। ছিল সিস, হয়ে গেল ট্রান্স। বুঝা গেছে? এবার এই ফরম্যাটটা যেই চলে আসলো, তারপরে তো আবার সেম। কারণ এটার সাথে আমরা আগের ছবিটাকে যদি মেলাই, এটার সাথে আমি আগের ছবিটাকে মেলাচ্ছি, CH এখানেও CH গল্পটা সেম। তাহলে জাস্ট সেম দিকে ছিল, মাঝখানে ডাবল বন্ড ছিল, দুটো হাইড্রোজেন সেম দিকে ছিল। আমি দুটো হাইড্রোজেনের পজিশন চেঞ্জ করে দিলাম। সিস ছিল, ট্রান্স করে দিলাম। ট্রান্স করে দেওয়ার পরে আবার হাইড্রক্সি গ্রুপ অ্যাড অন হলো, H2O ঢুকলো। যে OH ঢুকলো, আবার সেখান থেকে ডিহাইড্রোজিনেস করে আমি কিটো গ্রুপ তৈরি করে দিলাম বিটাতে। কিটো গ্রুপ তৈরি করে দেওয়ার পর ট্রান্সফার করিয়ে দিলাম, ব্যাস। তাহলে এক্সট্রা একটা এনজাইম বা একটা স্টেপ জাস্ট লাগলো, দ্যাট ইজ আইসোমারেজ। কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল? এইটা কি বোঝা গেল অনলাইন? আচ্ছা, এবার কয়েকটা জিনিস একটু লেখাবো, সেটার জন্য লেখাবো। তাহলে আপাতত বিটা অক্সিডেশনের পুরো গল্পটা ক্লিয়ার। আমি কি গোটা জিনিসটাকে একবার রিক্যাপ করব ফ্রম দ্য বিগিনিং? তাহলে রিক্যাপটা করে লেখাতে বসবো। This units, they are slowly getting absorbed by the intestinal epithelial cells or intestinal mucosa, and after entering those crevices it will reform the TAG. Now TAG gets accumulated within
the apolipoprotein B, apolipoprotein forming the chylomicron. This chylomicron on its outer surface has specific subunits like B48, C2 and C3 that are associated with signaling. Along with it, we have cholesterol as well. On the inner surface, we have TAG and hydrophobic residues of phospholipid. These chylomicrons, being hydrophilic on the exterior and hydrophobic on the interior, readily enters the lymphatic system. From lymphatic system into the blood. From blood finally into myocytes or adipocytes. Over there, they have receptors for apolipoprotein C2. So, at this region, there lies an external enzyme which is lipoprotein lipase. This activated form of lipoprotein lipase breaks down TAG into free fatty acid and glycerol. The glycerol eventually enters glycolytic pathway forming DHAP. On the other hand, we have fatty acid that can either enter adipocyte or muscle cells. If it enters the adipocyte, that gets re-esterified and stored as lipid droplets within adipose tissue. And when it enters into the muscle cells or myocytes, it can enter beta oxidation pathway. Now, when the condition is normal, then there is no such secretion of glucagon or epinephrine. Whenever we need extra supply of energy and our blood glucose level is extremely low, then what happens? Then it releases. What releases? Beta alpha cells of the islets of Langerhans, it releases glucagon. That glucagon comes in proximity with the adipose tissue where we have our receptor. That receptor binds with it. And whenever this kind of binding takes place, it will, on its downstream, activate the adenylyl cyclase, which will eventually activate ATP, convert ATP to cyclic AMP. Cyclic AMP then will activate protein kinase A. Now we all know this lipid droplet. We all know this lipid droplet within adipose tissue is protected by perilipin in normal condition, just to restrict the untimely utilization of fatty acid. So now glucagon is bound, protein kinase A is activated, so it will definitely phosphorylate perilipin. This phosphorylated perilipin then furthermore phosphorylate the hormone sensitive lipase. PK can even directly phosphorylate the HSL also. So HSL finally comes in contact with the lipid droplets and breaks down TAG into free fatty acid. That free fatty acid then from the adipose tissue enters the bloodstream. Now, these are basically hydrophobic residues. So it needs a coating that is provided by the serum albumin. So therefore, via blood flow, it will enter or it will reach the myocytes where there lies a transporter and it can enter the myocyte. Within myocytes, now if that particular fatty acid chain is 12 carbon, then it can readily enter the mitochondria to initiate beta oxidation. No harm in it. But if that particular fatty acid is more than 14 carbon or 14 carbon, then it requires a specified type of shuttling system, which is stated as carnitine shuttle. For that, this cytosolic myocyte bearing the fatty acid, which is supposed to be 16 carbon in length. আমি palmitoyl group দিয়েই ধরলাম. Now it binds with, first of all, coenzyme A, forming fatty acyl CoA with the help of fatty acyl CoA synthetase using energy as ATP. This fatty acyl CoA then releases the CoA and combines with the carnitine with the help of fatty acyl CoA transferase. Now this fatty acyl carnitine from the outer membrane shifts or translocates to the inner membrane via facilitated diffusion
by the activity of an enzyme acyl transferase 1. Within the inner membrane, there lies another mitochondrial CoA SH that transfers its CoA to the fatty acid and releases the carnitine. That carnitine again comes to its previous position with the help of acyl transferase 2. Now we have within mitochondrial matrix our palmitoyl CoA. This palmitoyl CoA, it readily breaks down into trans delta 2 enoyl CoA by the activity of dehydrogenase. We have FADH2 within it. That trans delta 2 enoyl CoA gets transformed into beta hydroxy enoyl CoA, acetyl CoA, with the help of what? By the introduction of H2O as hydratase. Third, we have another dehydrogenation reaction. And lastly, we have transferase that finally forms myristoyl CoA, which is 14 carbon. সে তো আগে বলে দিল, হাইড্রক্সির পরে কিটো, তারপরে ট্রান্সফারেজ, তারপরে হচ্ছে myristoyl, which is 14 carbon with acetyl CoA. Now this is first round. This will go for another 7 rounds. Then only we can receive 8 acetyl CoA at the expense of 28 molecules of ATP. This can only take place if the entire fatty acid chain is even numbered, one, and secondly, without unsaturation. If there lies unsaturation and that unsaturation is restricted to 1 point only, then there lies and there will be the requirement of another additional enzyme, which is isomerase, just to convert the cis into transposition. Clear? সবাই clear online? যদি এটা তোমার কট না পারে তাহলে আছে, সবই আছে, সবই লেখাবো টুকটুক করে। বেসিক বোঝার জায়গা হচ্ছে এতটা, এরপরে আর কিছু বোঝার জায়গা নেই, এরপরে যা ইনফরমেশন।